এক, আধুনিক যুগের শুরুতে চীনের পারিবারিক প্রতিষ্ঠানের ও গোত্র ব্যবস্থা কেমন ছিল? চীনের পরিবার ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক। পরিবার প্রধান ছিলেন পুরুষ ও বংশানুক্রমে জমি ও সম্পত্তির মালিকানা চলত। গোত্রভিত্তিক সমাজে যৌথ পরিবারই ছিল মূল কাঠামো। 2, বিদেশিদের চীনে আসার কারণগুলো আলোচনা কর। বিদেশিরা চীনে আসত মূলত চায়ের মতো মূল্যবান পণ্যের জন্য। এছাড়া ধর্ম প্রচার, বাজার সম্প্রসারণ এবং রাজনৈতিক আধিপত্য স্থাপনও ছিল তাদের উদ্দেশ্য। 3, পিকিং সম্মেলন কি? সম্মেলনের সিদ্ধান্তগুলো কি ছিল? 1901 সালের পিকিং সম্মেলন ছিল বক্সার বিদ্রোহের পর চীনের উপর চাপিয়ে দেওয়া এক চুক্তি। এতে চীনকে ক্ষতিপূরণ দিতে হয়, বিদেশি সৈন্য রাখতে হয় ও কূটনৈতিক সুবিধা দিতে হয়। 4, চীনের মুক্তদার নীতি ব্যাখ্যা কর। মুক্তদার নীতি ছিল এক মার্কিন প্রস্তাব, যাতে বলা হয় সব বিদেশি শক্তিকে চীনের বাজারে সমান বাণিজ্যিক সুযোগ দিতে হবে। এর মাধ্যমে মার্কিন স্বার্থ রক্ষা করা হতো। 5, চীনে তাইপিং বিদ্রোহের কারণ পর্যালোচনা কর। বিচারহীনতা, ভূমি সমস্যা, দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও খ্রিস্টান ধর্মভিত্তিক সংস্কারের আকাঙ্ক্ষা তাইপিং বিদ্রোহের মূল কারণ ছিল। 6, চীনের বক্সার বিদ্রোহের বিবরণ দাও। 1900 সালে বিদেশি হস্তক্ষেপ ও খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে বক্সার নামে পরিচিত একটি চীনা গোষ্ঠী বিদ্রোহ করে। কিং সরকার প্রথমে সমর্থন করে, পরে দমন করে। 7, 1911 সালে চীনা বিপ্লবে সান ইয়াত সেনের কৃতিত্ব মূল্যায়ন কর। সান ইয়াত সেন ছিলেন জাতীয়তাবাদের নেতা, যিনি 1911 সালের বিপ্লবের মাধ্যমে মাঞ্চু রাজবংশের পতন ঘটান ও চীনে প্রজাতন্ত্র কায়েম করেন। 8, 1945 পরবর্তী তৃতীয় বিপ্লবী গৃহযুদ্ধে কমিউনিস্টরা কিভাবে চীনের বিজয় অর্জন করেছিল? কমিউনিস্টরা গ্রামীণ জনগণের সমর্থন, মাও সেতুংয়ের নেতৃত্ব ও দুর্নীতিগ্রস্ত কুওমিন্তাং সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে বিজয় অর্জন করে। 9, জাপানের উন্মুক্তকরণ বলতে কি বুঝো? আমেরিকার স্বার্থ কি ছিল? জাপানের উন্মুক্তকরণ মানে ছিল বিদেশিদের জন্য বাণিজ্যিক দরজা খুলে দেওয়া। আমেরিকার স্বার্থ ছিল বাণিজ্য সম্প্রসারণ ও জ্বালানির জন্য থামার বন্দর পাওয়া। 10, জাপানের মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর। শক্তিশালী পশ্চিমা রাষ্ট্রের হুমকি, সামন্ততান্ত্রিক ব্যবস্থার দুর্বলতা এবং আধুনিক রাষ্ট্র গড়ার প্রয়োজনেই 1868 সালে মেইজি পুনঃপ্রতিষ্ঠা হয়। 11, 1904-05 সালের রুশ জাপান যুদ্ধ পর্যালোচনা কর। এই যুদ্ধে জাপান রাশিয়াকে পরাজিত করে, যার ফলে এশিয়ায় প্রথমবারের মতো একটি এশীয় শক্তি ইউরোপীয় শক্তিকে হারায় ও আন্তর্জাতিক মর্যাদা পায়। 12, ওয়াশিংটন সম্মেলনে স্বাক্ষরিত নবশক্তি সন্ধি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। 1922 সালে ওয়াশিংটন সম্মেলনে নবশক্তি সন্ধি হয়, যেখানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, ফ্রান্সসহ কয়েকটি দেশ চীনকে সম্মান ও ভূখণ্ডের অখণ্ডতা মেনে চলার প্রতিশ্রুতি দেয়। 13, জাপানের 21 দফা দাবি কি? চীনে এর প্রতিক্রিয়া কি হয়েছিল? 1915 সালে জাপান চীনের উপর 21 দফা দাবি চাপিয়ে দেয়, যার ফলে চীনের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। ফলে চীনে মে 4th মুভমেন্ট নামে প্রতিবাদ হয়। 14, জাপানের 21 দফা দাবি ব্যাখ্যা কর। এই দাবিতে চীনের ভূখণ্ডে বিশেষ অধিকার, রেলপথ নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের কথা ছিল। চীনারা ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে। 15, আধুনিক বিশ্ব রাজনীতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক গুরুত্ব আলোচনা কর। এ অঞ্চলটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, বাণিজ্য পথের কেন্দ্রস্থলে এবং সামরিকভাবে কৌশলগত অবস্থানে। ফলে বিশ্ব শক্তিগুলো এখানে সক্রিয় ভূমিকা রাখে। 16, মালয়েশিয়ার স্বাধীনতা আন্দোলনের বিবরণ দাও। ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার জন্য টেঙ্কু আব্দুর রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন হয়। 1957 সালে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করে। 17, প্রাক আধুনিক যুগে চীনের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। চীনের অর্থনীতি কৃষিনির্ভর ছিল। সমাজ পিতৃতান্ত্রিক ও শ্রেণীভিত্তিক। মাঞ্চু শাসনে প্রশাসন দুর্নীতিগ্রস্ত ছিল, যা পরবর্তীতে বিদ্রোহে রূপ নেয়। 18, দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক গুরুত্ব আলোচনা কর। এই অঞ্চলটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত, যা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তেল, গ্যাস ও খনিজ সম্পদে ভরপুর হওয়ায় এটি ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 19, দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আলোচনা কর।
মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সামরিক ঘাঁটি স্থাপন, বাণিজ্য সম্প্রসারণ ও কমিউনিজম প্রতিরোধে সক্রিয়। ভিয়েতনাম যুদ্ধ এর একটি বড় উদাহরণ।